মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে একজন উপস্থিত আছেন। তারকে নিয়ে আসলে তার কাছে কি অভিযোগের ভান্ডার বেশি বলবো নাকি আসলে তার কাজ নিয়ে গল্প করব সেটা চিন্তা করছিলাম। অনেক অনেক দর্শক ভক্তরা আছেন, তারা অভিযোগ করেন যে কেন তিনি নিয়মিত না কাজে, কেন তাকে খুব বেশি দেখা যায় না। এই অভিযোগগুলো এখন তিনি কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছেন এবং সেই অভিযোগ মেটানোর জন্য যা যা করতে হয় সেটা করছেন। সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু কাজ আমরা পেয়েছি। একটা ধারাবাহিকে তার দুর্দান্ত অভিনয়, তার ভক্ত হয়ে গেছেন আবারও নতুন করে সবাই। খায়রুল চরিত্রে তাকে আমরা পাচ্ছি দেনা পাওনা সিরিজটিতে। সেই সিরিজের গল্প হবে এবং সেই সাথে আনুষঙ্গিক আরও অনেক কাজ নিয়ে অনেকদিন পরে তার সঙ্গে বসেছে এবং দেখা হয়েছে, গল্প হবে। আশা করব তার জীবনের গল্প শুনবো। আমাদের সাথে আছেন গুণী একজন অভিনেতা এবং প্রতিশ্রুতিশীল একজন অভিনেতা বলতেই হয়, অ্যালেন শুভ্র। চলে যাচ্ছে আবারও তার কাছে। স্বাগতম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। প্রথমে আগে অভিযোগটা নিয়ে আগে শুনবো আপনার কাছে। এই যে সবাই এত এত বলেছে যে সে কোথায় গেল, কোথায় হারিয়ে যায়, এত মন মর্জি মতো চলে, তাকে পাওয়া যায় না, তাকে দেখতে চাই, মানে এত এত অভিযোগ, আপনি কি বলবেন এগুলোর বিরুদ্ধে? আসলে কি আমি ব্যক্তিগত আমার ব্যক্তিগত জীবনেও খেয়াল করছি যে আমি একটু চাই যে মানুষজন আমাকে মিস করুক। তো এই অভিযোগটা আমার দরকার ছিল যে কি আমি এত অভিনয় করি, মানুষজন কোথায়। হ্যাঁ, তো যখন একটু বিরতিতে গেলাম, আর্টিস্টদের লাইফ তো এরকমই, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। যখন একটু ডাউনে গেলাম তারপরে এই অভিযোগটা আসা শুরু হয়ে গেল। তো এবং এইটা আমার খুব ভালো লেগেছে, আমি ব্যক্তিগত খুব পছন্দ করেছি। তারপর তো সবার পাওনা মিটাতে আমি চলে আসলাম দেনা পাওনা নিয়ে। কিন্তু তখন আপনি কি মিস করেননি অভিনয় করা? আপনি যেটা বলছিলেন, আমি তো অভিনয়টাই করি। হ্যাঁ, এবং আপনি ভালোবাসেন এত। হ্যাঁ, আমি অভিনয় করতে পছন্দ করি এবং অভিনয়টাই আমি করতে চাই। তো যখন অভিনয় করতে পারি না তখন তো মিস করি। হ্যাঁ, এবং ব্যাপারটা আমার জায়গা থেকে আমি এমনও একটা জায়গায় রয়েছে যে ধরেন মিস করলে সেটা মিস করছি। হ্যাঁ, কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব অতটুকুই চেষ্টা করেছি। হ্যাঁ, কিন্তু এর থেকে বেশি আর যখন পারি নাই তখন চুপচাপই ছিলাম। হ্যাঁ, হয় এটা আমি মেনে নিছি, কারণ এটা পৃথিবীর সব অভিনেতা অভিনেত্রীরা এটা মেনে নেয় যে আর্টিস্টদের লাইফটা কখনোই ব্যাংকে যে চাকরি করে তা ভাবে যায় না, এটা আপস অ্যান্ড ডাউনস এর মাধ্যমে যায়। সো আপনাদের এটা আমাদের আর্টিস্টদের এটা মেনে নিতে হয় যে শুনতেই হয় এটা। না, এটা তো আপনার মেনে নিতে হবে যে ইটস নট ইওর ফ্লো। তোমার ফ্লো না এখন। হ্যাঁ, সো যখন সময় আসবে, যখন যেটা হবে তখন। হ্যাঁ, কিন্তু আপনি কি এমনিতে একটু নিজে মন মর্জি মতোই কাজগুলো বেশি করেন? যখন আপনার মনে হয় কাজ করছেন, বা এর মাঝে নিশ্চয়ই আপনার কাছে কাজের অফার এসছে? হ্যাঁ, কাজের অফার আসছে। আপনার পছন্দ কোনটা করবেন কোনটা করবেন না সেই পছন্দ তো আপনার নিজেরও আছে, সেটা আমারও আছে। তো ওইটা আমি তো সবসময় করি যে বেছে মানে কি ধরেন কি খায়রুল, সাপোজ আপনার কি মনে হয় যে খায়রুল ক্যারেক্টার যদি এখন আমাকে অন্য কোনো ডিরেক্টর ওই ধরনের একটা ক্যারেক্টার অফার করে আমার করা উচিত না? কারণ একই রকমের চরিত্রে দেখতে গেলে তখন দর্শক শ্রোতারা নতুন আবার একটা অভিযোগ করবে, তাই না? সো ব্যাপার হচ্ছে দর্শক আমার কাছে নিজের মনের জায়গা থেকে নতুন কিছু চায়। সো এই কারণে আমি নতুন ক্যারেক্টার খুঁজি। হ্যাঁ, তো নতুন ক্যারেক্টার খুঁজতে যেটা হয় যে স্ক্রিপ্ট তো সবার স্ক্রিপ্ট একরকম থাকে না। তো when I choose script, আচ্ছা, আর মজার বিষয় হলো এখন যদি আমি খায়রুল চরিত্র যেটা হয় আমাদের দেশে, এই যে খায়রুল চরিত্র আমার কাছে এখন একটা বড় একটা আসতেছে অলরেডি। সো ইফ আই চুজ, তাহলে হবে কি আমি টাইপ কাস্টিং এ পড়ে গেলাম। টাইপ কাস্টিং কিন্তু একটা বড় বিষয় যে টাইপ হয়ে তোমাকে একই ধরনের কাজ করতে হবে তখন। হ্যাঁ, সেটা আপনি চান না। পিপল উইল মেমোরাইজ ইউ অ্যাজ আ টাইপ। ও তো এটা পারে, ও তো এটা জীবনেও পারবে না। না, এটার প্রশ্রয় তো দেওয়া যাবে না। এবং নিজের থেকে যতটুকু পারি করি, এবং আবার তো বেঁচেও থাকতে হয়। হ্যাঁ, অবশ্যই জীবিকা নির্বাহের একটা ব্যাপারও আছে। তবে এবার আমি দেনা পাওনার প্রসঙ্গে আসতে চাই, যেহেতু আপনি এই কাজটি নিয়ে একটু বিরতির পরে আবার শুরু করেছেন। তো দেনা পাওনা আসলে বেছে নেবার কারণ কি, বা খায়রুল চরিত্রের মধ্যে এমন কি দেখেছেন আপনি মনে হয়েছে যে এই কাজটি করা উচিত? ইট ওয়াজ আ গ্যাম্বল, দেনা পাওনা। আচ্ছা, হ্যাঁ, দেনা পাওনার আগে আমি বসেছিলাম টুকটাক। হ্যাঁ, সো আমি কৃতজ্ঞতা স্বীকার করি মোস্তফা কামাল রাজের কাছে যে আমি ওর সাথে একটা মিটিং করছিলাম যে লেটস টেক আ চ্যালেঞ্জ আর কি। হ্যাঁ, একটা করে দেখি। হ্যাঁ,
কারণ ওকে হ্যাঁ, সো উনি খুব কাছের বড় ভাই, সো চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে একটা ট্রাই করি, হ্যাঁ, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, হ্যাঁ। তো ট্রাই করার পরে ইট ওয়ার্কস, এবং প্রথমে আমরা মনে হয় 8টা না 5টা এপিসোড করছিলাম, এবং রাজভার যেটা প্ল্যান ছিল যে এটা উনি শর্ট করে ফেলবে, হ্যাঁ, উনি কখনোই দেনাপাওনা কখনোই এত বড় হওয়ার কথা ছিল না, এবং ইট ওয়ার্কস কেন জানো, হ্যাঁ, এই যে ফ্লোয়ের সাথে টাইমের সাথে এটা কাজ করেছে, এবং এরকম হয় আমি দেখেছি যে অনেক ভালো কাজ ভিউ হয় নাই, হ্যাঁ, অথবা মানুষ দেখে না, মানুষ দেখলে পরে সে না ভিউ হবে, মানুষের কাছে পৌঁছাবে, সেটা যখন হয় না তখন এটা গড গিফটেড ব্যাড লাক। হ্যাঁ, কিন্তু মনে করেন দেনা পাওনার ক্ষেত্রে না সব দিক দিয়ে মানে খুব কাজ করেছে, কিভাবে যেন মিলে গেছে না, মানে আসলে কাজের প্রতি যত্ন ছিল অনেক, হ্যাঁ, প্রথমত ডিরেক্টরের কাজের প্রতি প্রচন্ড যত্ন ছিল, এবং এই কারণে দেনা পাওনার এই সফলতা। তবে যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে তো আসলে প্রত্যেকেই কাজ করছে, কিন্তু এই যে পারিবারিক গল্পের একটা কাজ মাঝে কিন্তু আমরা একেবারেই পাইনি, অনেকটা সময় এটা খুবই মিসিং ছিল, যে আমরা সবাই আফসোস করে বলতাম কেন এরকম কাজ দেখি না। এখন হঠাৎ করে পারিবারিক গল্পের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করছেন। এটাই বা আপনার কেন মনে হয় যে কি এমন পরিবর্তন হয়েছে যে দর্শকেরা একটু অন্যদিকে এখন আসলে তাদের প্রেফারেন্সটা জানাচ্ছেন? দেখেন, আপনি এখন 2026, লাস্ট কয়েক বছর ধরে আমরা একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আপনি এখন আমাকে ডিটেইল জিজ্ঞেস করবেন না, আমি বলতে চাই না, আমরা সবাই সেটার মধ্যে দিয়ে যাচ্ছি। একটা এই অস্থিরতাটা এখনো কমে নেই, হ্যাঁ, সো এরকম হয়েছে যে একটু কমছে, ঠিক আছে, কিন্তু আবার শুরু হয়ে যায়, হ্যাঁ। তো এই অস্থিরতা থেকে না মানুষজন একটু, আমার মনে হয় একটু মুক্তি চায়, হ্যাঁ, হয় না যে সারাদিন অফিস করে বাসায় যে একটু টিভিটা খুলে, হ্যাঁ, ওই আবার শান্তির কিছু দেখতে চায়। তো এইটা আমরা মনে মনে সবাই খুঁজতেছিলাম আসলে, হ্যাঁ, কিন্তু কেউ পাচ্ছিলাম না। এই তো স্বস্তির জায়গা, তারপরে এই শান্তির জায়গা এখনো মানুষ খোঁজে, হ্যাঁ, যে পিপল আসলে শান্তি চায়, মানুষজন শান্তি চায়, মানুষজন কখনোই কেউ কাউকে মারতে চায় না, ঝগড়া করতে চায় না, হ্যাঁ, এবং বাঙালি আমরা খুবই ইমোশনাল জাতি, এবং আমরা আসলে ভালোর দিকেই যেতে চাই, কিন্তু হয়ে উঠতেছে না সময়ের কারণে। কিন্তু এই অস্থিরতার থেকে অবসান দরকার, এবং মানুষজন এই যে দেনাপাওনার মাধ্যমে বোঝা যায় যে মানুষজন দেখার আগ্রহ আছে, মানুষজন দেখতে চায়, হ্যাঁ, এমন কাজগুলো সত্যি, হ্যাঁ, এবং ভালো কাজ হলে মানুষজন এটা গ্রহণ করতে অ্যাকসেপ্টেবল, মানে দেরিতে হলেও সেই কাজগুলো কিন্তু দর্শকদের কাছে পৌঁছে যায়। তো একটু শুটিং এর গল্পগুলো একটু শুনতে চাই, সবাই মিলে আসলে কাজ হয়েছে কেমন, টিমের গল্প একটু শুনবো। শহীদুজ্জামান সেলিম আছেন, সুষমা সরকার আছেন, এবং এত গুণী গুণী মানুষদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, কেমন ছিল সবকিছু মিলিয়ে? দেনাপাওনার সেটের পিছনের গল্প যদি বলি, অন্যান্য গল্প থেকে এটা আলাদা হওয়ার একটা প্রধান কারণ হলো যে আমরা একটা সিন করার আগে আমরা একটা গ্রুপ ডিসকাশন করি, হ্যাঁ, যে একটা ব্রিফ করলো সিনটা যে আমরা এইটা করব, হ্যাঁ, তারপর ধরেন সুবাইতা নামে একটা মেয়ে আছে আমাদের, ও মানে যদি ওই সিনে ও থাকে সবাই ইনভলভ থাকে, হ্যাঁ, মানে সবাই একসাথে ইনভলভ থাকে, এবং ইনভলভের পরে যেটা হয় কি, কারো মনে যদি মানে কেউ পুশ করতেছে না, যে ন্যাচারালি যেটা আসে, ধরেন এটা ধরেন এই যে আমি একটা কথা বলতেছি এখানে কেন লাইট আপ করা নাই, এটা কেউ বলতে পারলো যে এটা জ্বালানো থাকবে না, তখন কেউ না এটা কেন জ্বালানো থাকবে, এ ধরনের একটা ঘটনা ঘটে, হ্যাঁ, যেটা তখন মনে হয় কি যে ও আচ্ছা পুরো টিমের অংশ, মানে সবাই একসাথে। তো তখন মনে করেন ডিরেক্টর বলছে যে কর্নারের রুমে ভাইয়া থাকবে, শহীদ ভাই তো ডিসকাশন আছে, উনি হয়তো বললো যে আচ্ছা তাহলে আমি কি হাইটে যাবো এই দিক দিয়ে, আমি বাথরুমে গেলাম, হ্যাঁ, এই ধরনের ঘটনা আমরা সবাই মানে এই যে এই সিনের মধ্যে ইনভলভটা হয় না, এটার কারণে আমাদের একটু সময় বেশি লাগে, কিন্তু এটা হচ্ছে কাজের যত্ন, এবং সবাই সবার বেস্ট একটা আউটপুট দেওয়ার চেষ্টা করেছে সব দিক থেকে, ক্যারেক্টারাইজেশনে থেকে শুরু করে সবকিছুতে, এবং ওই ইনভলভনেসে ক্যামেরার পিছনে মানুষজন, লাইটোগ্রাফার, ডিওপি সবাই আছে, হ্যাঁ, সো ওরা ওদের ইনপুটটা ওইভাবে দেয় যে আচ্ছা উনি যদি হেঁটে যায় তো উনি একটা ছোট্ট লাইট ডিজাইন করে, হ্যাঁ, সো এইটার কারণেই না এটাই যত্ন, হ্যাঁ, যত্ন, ভালোবাসা, পরিশ্রম, সততা সবকিছু মিলিয়েই। তবে এবার একটু গেমে চলে যাই।
এই জারে কিন্তু কয়েকটা প্রশ্ন রাখা আছে, আমি নিজেও জানি না কি কি প্রশ্ন আছে, তবে সেখান থেকে আপনাকে একে একে 3টি প্রশ্ন তুলতে হবে, প্রশ্নগুলো জোরে পড়তে হবে, অ্যান্সারগুলো জোরে দিতে হবে, ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না। তো তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখি কি আছে, একটা তুলতে হবে। মাঝে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন, শাস্তিটা কি আসলেই আপনার প্রাপ্য ছিল? না, প্রাপ্য ছিল না। ওকে, আচ্ছা, র্যাপিড ফায়ার না? হ্যাঁ। আচ্ছা, যদি আপনি এক্সপ্লেইন না করতে চান দেন আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ডটাতে দেনা পাওনা খায়রুল জনপ্রিয় হয়ে উঠেছে। খায়রুলের বিয়েতে কি সবাই আমন্ত্রিত? অবশ্যই সবাই আমন্ত্রিত। এটা কি এক্সপ্লেন করবো? হ্যাঁ, কোথায় হবে, কি হবে, কবে হবে সব শুনে নিন। মানে রিসেন্ট যে ঘটনা ঘটতেছে আমার সাথে, যে আমি আমার গাড়ির জানলা কালো করা না লয়ের কারণে, তো আমার খালি খায়রুল ভাই না, মানে ওনারা নামই ভুলে যাবে এখন। এবং আমার খুব ভালো লাগছে যে ওনারা ভাবে কি যে আরে আমাদের খায়রুল ভাই। আচ্ছা, শেষ প্রশ্ন দেখি কি আছে। শেষ আরেকটা আছে মনে হয়, ওটা থাক, আমরা 3টা নিচ্ছি। বিকেলবেলার পাখির মতো ন্যাচারাল অভিনয় দেখে দর্শক কেঁদেছে। এমন চরিত্রে দর্শক আপনাকে চায়, কিন্তু আপনি পাচ্ছেন না কেন? এইটা কেউ কোনোদিন ভুলবে না, এই কাজটির কথা। বিকেলবেলার পাখি, দেনা পাওনা, হলুদ, আমার এ ধরনের খুব অনেক ভালো ভালো কিছু কাজ আছে। এইসব ক্যারেক্টার না আমিও করতে চাই। হ্যাঁ, তো একটা সময় ছিল যে এ ধরনের মানে আমি একটা সময় না মানে স্ক্রিপ্ট খুব আসতো। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, এখন আমি বলবো, এখন আমি মানে আসতেছে, আমার কাছে আসতেছে না, কিন্তু অন্য মানুষের কাছে যাচ্ছে সেটাও দেখছি না। হ্যাঁ, লিখতে মানুষজন কি লেখা অফ করে দিল নাকি? কাজ কম হচ্ছে কিনা সেভাবে, বা অনেক কাজ তো হচ্ছে। আচ্ছা, সবকিছু মিলে এই বিষয়গুলো নিয়ে আসছি, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে নিই। প্রিয় দর্শক, ক্যাফে লাইভে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে আছেন শুভ্র একজন, আজকে সাদা পরে এসেছেন, তার নামও অ্যালেন শুভ্র। চলে যাচ্ছি আবারও তার কাছে। যেই গল্পে ছিলাম, এই যে স্ক্রিপ্টের গল্পের কথা আপনি বলছিলেন, তো এখন আসলে যখন আবারও নতুন করে একটু কাজ করা শুরু করেছেন এবং দর্শকেরাও আপনাকে এতটা ভালোবাসা দিচ্ছে, তো এখন আপনি কিভাবে চরিত্র নির্বাচন করবেন বা স্ক্রিপ্ট নির্বাচন করবেন? আমি শুরু থেকেই হ্যাঁ, একটু টাইপ কাস্টিং এর মধ্যে তো থাকতে চাই না। সেটা আপনি বলেছেন। টাইপ কাস্টিং থেকে যদি আপনার বের হতে হয়, তাহলে কাজ বেছে করতে হবে। কাজ বেশি বেছে করতে গেলে ডিরেক্টর একটু মানে পিছে গালি দেয়। হ্যাঁ, বেছে বেছে কাজ করছে, এত কি ভাই করেন না। হ্যাঁ, আমি তাপ তো আমার বেঁচেও থাকতে হয় আমার। হ্যাঁ, তো করিও তো। আর এ ধরনের যে কিছু বিকেলবেলার পাখি, দেনা পাওনা, এ ধরনের কাজ যদি বের করতে হয়, তাহলে হচ্ছে একটু মানে আপনাকে নিয়েও ভাবতে হবে। মানে আমি আসলে কি এই যে আপনি বলার পর আমি ভাবলাম মাত্র, জীবনটা আমার এক্সপেরিমেন্টাল। ওকে, হ্যাঁ, আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার এক্সপেরিমেন্টাল থিয়েটারের মতো চালাইতেছি। হ্যাঁ, যে ওকে আসেন, আমি রেডি আছি, আমি সবসময় রেডি। আপনি যদি বলেন কালকে আমি গেরিলা শুটিং এ যাব, আমি রেডি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওই যে ওটা কিন্তু এক্সপেরিমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এক্সপেরিমেন্টে আমরা যাচ্ছি, এটা ওয়ার্ক করবে কি করবে না সেটা আমিও জানি না, সেও জানে না, অডিয়েন্সও জানে না, বাট আমরা সবাই চেষ্টা করি এটা ওয়ার্কআউট করার। এবং আরেকটি কাজ তো রিলিজ পেয়েছে সম্প্রতি, ঢাকা 26। সেটা একটু শুনি, কেমন হলো অভিজ্ঞতা? এই ঢাকা 26 ঠিক নির্বাচনের আগে, এবং ওটা হচ্ছে ইশতিয়াক আহমেদের পরিচালনায়। ইশতিয়াক ভাই তো ইশতিয়াক ভাই ওটা নির্বাচনেরই মানে রাজনৈতিক প্রেক্ষাপট, কিছু কাজ আছে হয় কি যে ধরেন সমসাময়িক প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে, ওটা ভাইবে চলে গেছে। হ্যাঁ, এবং ওই সময় তো আমরা বিভিন্ন স্লোগান শুনতাম না। হ্যাঁ, ওইটা আমার অনেক বছর পর আমার গলা ভাঙছিল ওই কাজটা করতে চাই, কারণ স্লোগান দিতে গিয়ে। তো আমি খুব এনজয় করছি এটাতে। হ্যাঁ, যে এই আমার ভাই তোমার ভাই। হ্যাঁ, এরকম কাজ মনে হয় আগে আপনি খুব একটা আমরা দেখিনি। আমি ওটা নিছি যে ওকে ফাইন, হ্যাঁ চলো, অন্যরকম একটা ব্যাপার। না, এরকম আতিক জামান নামে একটা ডিরেক্টর, ওনার একটা কাজ আছে আমার ইউনিভার্সিটি, হ্যাঁ, যেটাতে অনেক বছর আগে, ওইটাতে আমি একটা পর্যায়ে ইউনিভার্সিটিতে পলিটিক্স করতাম। পলিটিক্স করতে করতে একটা টাইমে আমি খুব বড় নেতা হয়ে যাই। হ্যাঁ, ওইটাতে একটা পার্ট ছিল, ছোট করেছিল, কিন্তু এটা একদমই অভিজ্ঞতা হয়েছে অন্যরকম। এটা একদমই স্ট্রেট পলিটিক্স, এন্ড মারা যাই। এবং তাসনুভা তিশার সঙ্গে কাজ হয়েছে,
কেমন হলো কাজের অভিজ্ঞতা? ভালো, হ্যাঁ, ওর সাথে আমার আগেও কাজ হয়েছে। আমার সবার সাথে কাজ হয়েছে, মানে কম বেশি তো অনেকের সাথে। সবার সাথে হয়েছে। তবে আমি একটা কথা না জিজ্ঞেস করতে ভুলে গেছি, এই যে আমরা দেনা পাওনাতে আপনাকে এবং তাবাসসুম ছোঁয়া দুর্দান্ত লেগেছে আপনাদের দুজনকে, এবং আসলে দর্শকেরা তো সত্যি সত্যি আপনাদের বিয়ে করিয়ে দিবে এমন অবস্থা হয়ে গেছে এখন। মানে বাহিরেও মনে হয় বিয়ে করে দিবে। এরকম হয়েছে যে রাস্তায় এক ভদ্রমহিলা আমাকে বলতেছে তুই বিয়েটা হবে না, দাওয়াত পাবো না, কবে কোথায় বিয়ে হবে, দে আর ওরা রিলেট করতেছে রিয়েল লাইফের সাথে, যে রিয়েল লাইফে এটা করে দিলে খুব ভালো হবে। মানে আমার খুব মজা লাগছে যে পিপল আর এত ইনভলভ। আপনাদের কেমিস্ট্রিটা কিন্তু খুব চমৎকার। ছোঁয়া তো ফ্যান্টাস্টিক, ফাইন। ছোঁয়ার সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছে আমার, ক্যাফে লাইভে এসেছিল, অনেক গল্প হয়েছে। আমাকে বলছে যে আমি প্রথমত গিয়েছিলাম। হ্যাঁ, ভালো ছিল, এবং আপনারও সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা ভালোই হয়েছে। বাহ, চমৎকার। এবার একটা সেগমেন্ট আছে 10-এ বস। 10টা প্রশ্ন করব, একদম র্যাপিড ফায়ার, কোনো চিন্তা ভাবনা করা যাবে না, ঝটপট। এবং আপনি অনেকক্ষণ থেকেই তো কিউব নিয়েই খেলছিলেন, পুরোটা টাইম খেলতে খেলতে আপনি অ্যান্সার দিয়েছেন এমনিতেই সবগুলো। এখনো শুরু হয়ে গেছে, তাহলে আমি প্রশ্নে যাচ্ছি, আমি আর সময় নষ্ট না করি। শুভ্র নামটি কার দেয়া? বাবা। আচ্ছা, 17 বছরে ক্যারিয়ারের দেনা পাওনা কতটা হলো? এখন অনেক দেনা পাওনা মিটানো বাকি আছে। আচ্ছা, মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব? স্কিপ। আচ্ছা, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় আমি প্রবাবলি ডাক্তার হতে চেয়েছিলাম। ওকে, আমিও, ডাক্তার, হ্যাঁ। হয়নি সেটা আমারও। জীবনের কোন সময়টা খুব মিস করেন? কলেজ লাইফ। ও মাই গুডনেস, আমার লাইফের বেস্ট টাইম কলেজ লাইফ। হ্যাঁ। আপনাকে চলচ্চিত্রে দেখার সৌভাগ্য আবার কবে হবে? যে কোনো সময়। চলচ্চিত্র আমি করতে চাই, বিগ প্রেজেন্স, স্ক্রিনে বিগ প্রেজেন্স করতে চাই, এবং ক্যারেক্টার যদি থাকে এবং কমফোর্টেবলি যদি আমি স্মুথলি যদি বের হয়ে যেতে পারি, আমার ক্যারেক্টার প্লে করতে পারি, ফাটাতে পারি। নিশ্চয়ই। অবসর সময় কি করেন? অবসর সময় দেখি। সিরিজ দেখা হয় অনেক আপনার? দেখি মানে না অনেক মানুষ দেখেন? হ্যাঁ, মানে আমি নিজেকে লুকায়ে ঢাকা ঢুকে অনেক মানুষজন অবজার্ভ করেন? হ্যাঁ, ভালো লাগে। কিন্তু এমনিতে আপনি খুব সিরিজ দেখেন, হ্যাঁ, তাই না? আপনি কেমন জানেন? জানি, আর অনেক কিছুই জানি। আপনার প্রিয় পরিচালক দেশে এবং বিদেশে? দেশের এবং বিদেশে? বিদেশে পরিচালক আছে। দেশের ডিরেক্টর প্রিয় একজন। র্যাপিড ফায়ার, তাড়াতাড়ি ঝটপট দিতে হবে। এটা স্কিপ করতে চাই আমি। স্কিপ করলে আমি 10-এ 10 কিভাবে দিব? সব বস হয়ে যাবে। আমি ফার্স্ট হতে চাই না। আচ্ছা, তাহলে আর কি করার? আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? ইন্ট্রোভার্ট। আমি হচ্ছে সোশ্যাল ইন্ট্রোভার্ট, এন্টি সোশ্যাল, এন্ড ইউ ক্যান কল মি ইন্ট্রোভার্ট। কিন্তু আমি কিছু সময়ের জন্য এক্সট্রোভার্ট হই, কিন্তু বেশিক্ষণ আমি ক্যারি করতে পারি, সেটা ক্যারি করতে পারি। এটাকে বলে এন্টি সোশ্যাল আর কি। এন্টি সোশ্যাল আছে, কিন্তু অ্যাম্বিভার্টও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনার চোখে কে সেরা? তৌসিফ মাহবুব, জোভান নাকি সিয়াম? একটা নাম কি মনে পড়ছে? জোভান। ওকে। এই সাম্প্রতিক সময়ে একটু কথাই যেহেতু শুনছিলাম যে এই রিসেন্ট টাইমে যতগুলো কাজ দেখা হয়েছে আপনার, আমাদের দেশে নির্মিত যে কাজগুলো, কোন কাজটি আপনার কাছে খুব বেস্ট মনে হয়েছে খুব ভালো একটা প্রোডাকশন, এবং সেই কাজটিতে যদি আপনি কাজ করতে পারতেন খুব ভালো হতো, এরকম কোনো কাজের কথা কি মনে পড়ছে? না, সাম্প্রতিক সময়ে কোনো কাজ কি সেরকম দেখা হয়েছে রিসেন্ট কোনো, যেটা ভালো লেগেছে আপনার খুব? নিজের কাজগুলো ছাড়া দেখা হয়নি। আচ্ছা, 10-এ 10 তো দিতে পারলাম না, সো আর কি, ওটা রেখে দিলেই হবে। এখন আর কি, হেরে গেলেন তো আপনি। না, আমি জেনে শুনে হেরেছেন আপনি। হ্যাঁ, এবং হারাটাই ভালো। তবে আমার মনে হচ্ছিল অবসর সময় আপনি খুব বন্ধুদের সঙ্গে আড্ডাও তো দেন, বেশ আড্ডাবাজ মানুষ আপনি। হ্যাঁ, বাট এটা কি বলবো, অন ক্যামেরা আছি আমরা। হ্যাঁ, অবসর সময়টা আর্টিস্টদের জন্য ডিফারেন্ট, কারণ কি আমার তো মিডিয়ার বাইরের ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, মিডিয়ার বাইরে যেটা হয় যে আমাদের কাজ যখন শেষ হয় তখন আমি কোনো বন্ধু পাই না, অনেক রাতে শেষ হয়, তখন সবাই বাসায়। এবং সবার যখন সাপ্তাহিক ছুটি থাকে তখন আমি কাজে থাকি। হ্যাঁ, সো এই কারণে না, অনেক আগে থেকে 17 বছর আগে থেকে না, ওরা না আমার সাথে স্কেডিউল মিলাইতে দে আর টায়ার্ড। হ্যাঁ, সো
আমি যেটা করি যে আমি যখন ফ্রি হয়ে যাই তখন আমি ওদেরকে ফোন করি, ধরুন এই যে এইটার পরে আমি একটু ফ্রি হয়ে যাব, আই উইল কল দেম, যদি ফ্রি থাকে দেখো, তখন মিট করা হবে। হ্যাঁ কিন্তু রেগুলার লাইফের প্ল্যান করে ওইভাবে রেগুলার লাইফের মানুষজন আমাদের সাথে অ্যাকচুয়ালি টাইমটা কোপ আপ করতে পারেন, হ্যাঁ টাইমিং। এটা আমাদেরই ভুল আসলে, সরি, মানে এইসব আমার বন্ধু বান্ধবদের সেলুট যে ওরা আমাকে ব্ল্যাকলিস্ট করেনি, সহ্য করে। হ্যাঁ। বন্ধুরা তো এবং এমনই আমি হওয়া শিওর উচিত। আপনার বন্ধু বান্ধবরও, তাই না? আমাদের তা আমি আবার কিন্তু বেশ ব্যালেন্স করি সব দিকে। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের বন্ধু বান্ধবদের সেলুট আসলে, যে এরা এরা জেনে নিছে যে ও ভাই ওর সাথে মিলায় হইতেই পারতো যে রাগ হয়ে চলে গেল, দূর তুই তোরা নিশ্চয়ই, পাওয়াই যায় না। এমনও হয়, হ্যাঁ, একসময় বিরক্ত হয়ে যায়, জীবন চলতে কিন্তু থাকে কখনো জীবনের বিরক্ত মতো। হয় না, হ্যাঁ খুবই ভালো। নিশ্চয়ই। এবং আজকে আপনি এসেছেন, অনেক ভালো লাগলো, অনেক গল্প করলাম, আমি অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? নিশ্চয়ই আবারও নতুন কাজগুলো নিয়ে আসলে গল্প করতে চাই, আবারও আপনি আসবেন, কোনো একটা চমক নিশ্চয়ই থাকবে, সেটার অপেক্ষায় থাকলাম। হ্যাঁ। ক্যাফে লাইভে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অডিয়েন্সদেরকে অনেক ধন্যবাদ, এবং আমি চাই যে আপনারা একটু আমার জন্য প্রার্থনা দোয়া করেন, যেন আমি আমার যেন এই মনে যেন না হয় যে 17 বছরে আমি শেষ, আম স্যাটিসফাইড, আমি এখনো স্যাটিসফ্যাকশনের পুরোটা আমার কাছে এখনো বাকি আছে, আরও যে আমার আরও কাজ করার বাকি আছে মনে হয়। নিশ্চয়ই, নিশ্চয়ই, সেটা আমাদেরও মনে হয়, তেমনটাই আপনি কাজ করবেন সেটা প্রত্যাশা রাখছি, এবং শুভকামনা থাকছে আপনার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি ক্যাফে লাইভ থেকে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ থেকে। আশা করছি আবারও দেখা হবে নতুন প্রিয় একজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।